দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা পুরো পৃথিবী জুড়ে যে অস্থিরতা চলছে, যেটির সূচনা হয়েছিল হয়তো এর আগে, সাম্প্রতিক যদি আমরা সবশেষ ঘটনাগুলোর কথা বলি তাহলে সেটি ইউক্রেন রাশিয়া দিয়ে শুরু, পরবর্তীতে ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ এবং সবশেষ ইরান আমেরিকার যুদ্ধ। এই তিনটি যুদ্ধ পুরো পৃথিবীর নানা হিসেব নিকেশই পাল্টে দিচ্ছে। অর্থনীতি, রাজনীতি, কূটনীতি সবকিছুতে অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরটা ঠিক কোথায় শেষ কিংবা কোথায় উত্তরটা জানা যাবে সেটি পাওয়া যাচ্ছে না। কবে এই যুদ্ধগুলো থামবে, কবে পরিস্থিতি শান্ত হবে, এইসব বিষয় নিয়ে নানা ধরনের বিশ্লেষণ করা সম্ভব। তবে সব বিশ্লেষণে না গিয়ে আমরা আসলে খুব করে জানতে চাই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এই যুদ্ধটা শুরু করেছিলেন, অর্থাৎ ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন, তখন সামরিক বিশ্লেষকরা নানা কারণ বলছিলেন। কেউ বলছিলেন রেজিম চেঞ্জ করার জন্য, কেউ বলছিলেন পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য, কেউ বলছিলেন যে ইরানকে যাতে পরবর্তীতে ইরান ধ্বংসাত্মক কিছু হয়ে উঠতে না পারে, অর্থাৎ তাকে এই সুযোগে কেটে ফেলার একটা সুযোগ নিয়েছিলেন প্রেসিডেন্ট। কিন্তু যুদ্ধের ঠিক 100 দিনের কাছাকাছি এসেও এখন পর্যন্ত এই যুদ্ধ থেকে আমেরিকা কি পেতে চাইছে সেটি কোনোভাবে স্পষ্ট হওয়া যাচ্ছে না। তারপরও আলোচনা আসলে চালিয়ে যেতে হয়, আমরা আলোচনা চালিয়ে যাব। আজকে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান এবং ইন্ডিয়ানার সেন্ট মেরি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রশ্নের উত্তর ঠিক নেব না, তবে প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান, আপনার মন্তব্যগুলো একটু শুনতে চাই যে আসলেই তো এই প্রায় 95-96তম দিনে এসে আমরা এটি বুঝতে পারছি না যে ইরান যুদ্ধ থেকে আমেরিকা আসলে কি পেতে চাইছে কিংবা আসলে কিভাবে এই যুদ্ধটা থামানোর চেষ্টা চলছে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি প্রারম্ভিক সূচনাতেই যে কথাগুলি বললেন সেটি হচ্ছে কারেক্ট অ্যাসেসমেন্ট। অর্থাৎ ইনিশিয়ালি আমেরিকা কি চেয়েছিল যুদ্ধটা থেকে। আমেরিকা ইনিশিয়ালি যুদ্ধটা থেকে, ইরানের যুদ্ধটা থেকে চেয়েছিল যে ইরানে একটা রেজিম চেঞ্জ হবে, কারণ তাহলে মানে নিউক্লিয়ার ওয়েপনগুলিকে টোটালি ধ্বংস করা যাবে, এমনকি যে ব্যালিস্টিক মিসাইল এগুলিকে ধ্বংস করা যাবে এবং ইরানকে এতটাই পর্যুদস্ত করে ফেলা যাবে যাতে করে মিডল ইস্টে ইরান কোনোভাবেই ইসরায়েলের জন্য আর কোনো ধরনের থ্রেট হতে না পারে। কারণ যুদ্ধটা তো আসলে আমেরিকাকে জড়িয়েছিল নেতানিয়াহু। আমরা সবাই জানি যে গত 47 বছর যাবৎ ইসরায়েল আমেরিকার প্রায় সমস্ত প্রেসিডেন্টকেই কনভিন্স করার চেষ্টা করেছে অতীতে যে ইরানকে আমাদের যদি বাগে না আনা যায় তাহলে আমাদের জন্য এটা নিরাপত্তার হুমকি। সেই সূত্র ধরেই ইরানের সাথে আমেরিকার সম্পর্ক ততটা ভালো ছিল না। 79-এর যে রেভলিউশন, তারপর থেকে এম্বার্গো ছিল, অয়েল এম্বার্গো দিয়েছিল এবং আমেরিকান যে এম্বাসির লোকজনকে তারা বন্দি করে রেখেছিল ইরানে। সব মিলিয়ে একটা হোস্টালিটি ছিল আমেরিকা এবং ইরানের মধ্যে হোস্টালিটি ছিল। কিন্তু যুদ্ধে যাওয়ার মূল কারণ কিন্তু ইসরায়েল চেয়েছিল যে এই মুহূর্তে ইরান সবচেয়ে দুর্বলতম পজিশনে রয়েছে। কারণ আপনারা জানেন যে তার যে প্রক্সিগুলো হামাস, হেজবুল্লাহ, সেগুলি সবই প্রায় ধ্বংসের দিকে চলে গিয়েছিল গত 2-3 বছরে, 2023 সালের পর থেকে। এই সুযোগে গত বছর 2025 সালের জুন মাসের 12 দিনের একটা যুদ্ধে আমেরিকা, ইসরায়েল ইরানের যে নিউক্লিয়ার স্থাপনাগুলিতে আক্রমণ করে ওরা দাবি করেছিল সব ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং তাদের ধারণা ছিল অর্ধেক ধ্বংস হয়ে গিয়েছে, এখন বাকিটা যদি করে ফেলতে পারি তাহলে আমাদের জন্য সমস্ত অবজেক্টিভ ফুলফিল হয়। সে উদ্দেশ্য নিয়ে যুদ্ধটাতে গিয়েছিল। কিন্তু এখানে গিয়ে যে এতটা সেটব্যাকে পড়ে যাবে এবং এটা থেকে বের হয়ে আসা পথ সেভাবে মানে নিজেদের মান সম্মান রক্ষা করে গিয়ে, ফেস রক্ষা করে যুদ্ধটা থেকে বেরিয়ে আসার এখন তো সেই পথে আসলে ডোনাল্ড ট্রাম্প খুঁজছে। এটা কিন্তু আমার কথা না। আপনি দেখেছেন যে যে কংগ্রেসে যে ইয়ে হয়েছে, বাদানুবাদ হয়েছে মার্কো রুবিওকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তো 2 দিনে, সেখানে ডেমোক্রেটিক কোনো কংগ্রেসম্যান সরাসরি জিজ্ঞেস করেছে তোমরা যে বলছো এই যুদ্ধটা ওভার, তাহলে যুদ্ধটা আসলে জিতলো কে? তারা তো বলতে পারে না ডিসাইসিভলি যুদ্ধটা তো ওভার এবং আমরা জিতেছি, কারণ আমাদের ABCDEFG সবই ফুলফিল হয়েছে। সুতরাং আপনার এ পর্যন্ত আমি এখানেই থামি যে যুদ্ধটা আসলে চেয়েছিল ওরা একটা আলটিমেট গোল নিয়েই,
কিন্তু সেখানে গিয়ে ওদের অভিষ্ট লক্ষ্য মোটেও অর্জিত হয়নি, বরং এখন একটা যথেষ্ট ফ্যাসাদে পড়ে গিয়েছে। কিভাবে এখান থেকে মান সম্মান রক্ষা করে, এক ধরনের ফেস রক্ষা করে তারা এখান থেকে গুটিয়ে চলে আসতে পারে। মানে ডক্টর খালেকুজ্জামান, একটু বুঝি আপনার জি কাছে, সেটি হলো যে যদি পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি দেশের মানুষের সামনে আনা হয় যে এই পরিস্থিতি, এই কারণে যাওয়া হয়েছে, এখন আমরা এইখান থেকে ব্যাক করার এই অপশনগুলো আছে, মানুষকে তো বোকা ভাবার কোনো সুযোগ নেই। আপনি বলবেন যে ইভেন ইরানের মুস্তফা খামেনির সাথেও আপনার এখন খুব ভালো সম্পর্ক, আপনি তার সাথে বসতে চান, মানুষ সেটা নেবে কেন? কিংবা আপনি ধোঁয়াশা তৈরি করে সবাইকে বোকা ভাবছেন, আবার এমন একটা পরিস্থিতি যে আমেরিকাতে এমন কেউ নেই, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ যারা সামরিক বিশেষজ্ঞ, যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তারা কেউ সমাধান বাতলে দিতে পারছেন না যে এই পথে গিয়ে আপনি একটা এক্সিট নিতে পারেন। জি, দেখুন, ডোনাল্ড ট্রাম্প আসলে একটা কোনো অর্ডিনারি প্রেসিডেন্ট না। তিনি মানে অন্য সাধারণ 10 জন রেশনাল মানুষের মতো করে চিন্তা করেন না। তার ইগো প্রবলেম অনেক স্ট্রং, এবং সেই ক্ষেত্রে উনিও যে জানেন না যে যুদ্ধটার থেকে এখন বেরিয়ে আসাটা, তার সমস্ত মানে অর্জন নিয়ে বেরিয়ে আসাটা খুব কঠিন, তার আশেপাশের লোকেরাও জানে, এবং জানে বলেই এখন দেখুন যে দেশের ভিতরে লোকেরা জানে, এটা তো আপনি নিজেই বললেন। কারণ 70% মানুষ, বিশেষ করে 64% অল ভোটার মনে করে এই যুদ্ধটাতে যাওয়াটা ভুল ছিল। এমনকি ডেমোক্রেটরা তো সবসময় মনে করবে যেটা ভুল ছিল, তাই না? ডেমোক্রেটদের 93% ডেমোক্রেটরা মনে করে যুদ্ধটাতে যাওয়াটা আমেরিকার জন্য ভুল ছিল। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট যারা, তারা তো মাঝামাঝি জায়গায়, হুম তাদেরকে হুম। ডেমোক্রেটও বলবো না, রিপাবলিকানও বলবো না, তারাও তো 73% মানুষ মনে করে যুদ্ধটা ভুল ছিল। এর মানে ওভারঅল মানুষ কিন্তু জানে দেশের ভিতরে যুদ্ধটা যাওয়াটা ভুল ছিল, এবং আমাদের জন্য এটা এখন এখান থেকে বেরিয়ে আসা উচিত। কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, সে চাচ্ছে অন্তত ফেস রক্ষা করে প্রতিদিন নতুন নতুন বয়ান সে তৈরি করে যে মোস্তফা খামেনির সাথেও তার খুব খুব ভালো সম্পর্ক যাচ্ছে। এটা কি কেউ কেউ বিশ্বাস করবে দুনিয়াতে যে মোস্তফা খামেনির সাথে তার আদৌ বাক্য বিনিময় হয়েছে বলে? আমার ধারণা হয়নি। হলে পরে ইরান থেকে অন্তত স্বীকার করা হতো জিনিসটা, সারা পৃথিবীর মিডিয়া এটা জানতো, এটা ছোট কোনো ঘটনা না। সুতরাং এখানে আহ, আহ, ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে তার যে ইগো, সেটা রক্ষা করে যাতে তিনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন। ওকে, আমরা অনেকটুকু স্পষ্ট হয়েছি। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছে একটু শুনি, ভুল হয়ে গেছে এটি অনেকেই বুঝতে পারছেন, এমনকি অনেক সোর্স থেকে যেটি বিভিন্ন গণমাধ্যম নিউজ প্রকাশ করছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ জনদের কাছেও তিনিও মাঝে মাঝে বলছেন একটা ভুল হয়ে গিয়েছে ইরানে এই যুদ্ধটাতে জড়িয়ে পড়া। কিন্তু ভুল নিয়ে পড়ে কেন আছি, অর্থাৎ ভুল থেকে বের কেন হচ্ছে না? মানে আসলেই কি এমন কোনো প্ল্যান দেওয়ার মতো কেউ নেই, নাকি প্রেসিডেন্ট ট্রাম্প কারো প্ল্যানই শুনছেন না? সেই সব কারণে মনে হতে পারে যে এটি কার্যকর করা যাচ্ছে না, কারণ পরিস্থিতি তো খারাপ। আপনি যুদ্ধবিরতি করছেন, আপনি ইরানে হামলা চালাচ্ছেন, ইরান পাল্টা হামলা কুয়েতে চালাচ্ছে, লেবানন ইসরায়েলের পরিস্থিতি খুবই ঘোলাটে। এই পরিস্থিতির মধ্য দিয়ে আপনি বের হবেন কিভাবে? হ্যাঁ, ধন্যবাদ জুয়েল। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমি হচ্ছে যে ডক্টর খালিকুজ্জামান ভাই যেটি বলছেন যে আপনার হচ্ছে যে বেশ কয়েকজন আপনার হচ্ছে রিপ্রেজেন্টেটিভ প্রশ্ন তুলেছেন যে মিশন অ্যাকমপ্লিশড, মিশন সম্পন্ন, জিতলো কে? তা আসলে আমরা দেখছি যে মিশন ততবারই অ্যাকমপ্লিশ বলে, অ্যাকমপ্লিশ নয়। যেমন গত জুনে আপনার হচ্ছে যে ইরানে হামলা করে বলেছে যে তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটিকে অবলিটারেটেড, এই শব্দটা দেখুন, অবলিটার মানে এটাকে নিশ্চিহ্ন বা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, এরকম একটা দাবি করা হয়েছিল। হ্যাঁ, তো আমার মানে এই শব্দটার সাথে এই নামে একটা মুভি আছে, বুঝছেন? মুভিটা গল্প বলে একটু, মুভিটা আমি পুরো দেখি নেই, তবে আমি স্টোরি লাইনটা জানি। মুভির নাম হচ্ছে অবলিটারেটেড, 2023 সালে এটা নেটফ্লিক্সে পাবলিশ হয়েছে। মুভির স্টোরিটা হচ্ছে এরকম যে ধরেন এই খুব সম্ভবত লাস ভেগাস সিটি, সেখানে একটা মানে ইভল ফোর্স, তারা হচ্ছে যে নিউক্লিয়ার বম্ব সেট করেছে। তো সেখানে আপনার সোয়াট টিমের মতো একেবারে এলিট একটা হচ্ছে আপনার ফোর্স, তারা হচ্ছে যে একসাথ হয়ে সেই বমটাকে তারা আইডেন্টিফাই করতে পেরেছে এবং তারা নিষ্ক্রিয় করেছে। নিষ্ক্রিয় করে যেহেতু তারা মিশন অ্যাকমপ্লিশড, তখন তারা হচ্ছে যে এবার হচ্ছে আপনার এটার প্লেজার পার্টি আয়োজন করেছে। সে মানে একটা উন্মত্ত পার্টি।
এই পার্টির মধ্যে থাকা অবস্থায় তারা বুঝতে পারলো যে আসলে তারা জানতে পারলো যে আসলে ওই নিউক্লিয়ার বোমা যেটা তারা নিষ্ক্রিয় করেছে ওইটা আসলে ফেক ছিল। তো এখন এবার হচ্ছে তার ওর মধ্যে হচ্ছে শত্রু তার নিউক্লিয়ার যে এই বমটা রিয়েল বমটা অন্যত্র সরিয়ে ফেলে। তো এরপরে হচ্ছে যে আপনার মানে রিয়েল যুদ্ধটা শুরু হয়। তো মেইনলি এখানে অবলিটারেটেড ওই ফোর্সটাকে বলা হচ্ছে। তো আমি আসলে একটা অ্যানালজি টানতে পারি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটি বলছে যে ইরানের বানিয়েছে পারমাণবিক, তারপর তার মিসাইল লঞ্চিং থেকে শুরু করে তার নেভি সবকিছু সে অবলিটারেট করেছে। কিন্তু এখন আদতে এই প্রশ্নটা আমাদের সামনে বারবার আসে যে আসলে কে অবলিটারেটেড, ইরান নাকি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন? এখন আপনার প্রশ্নে আসি যে যে ট্রাম্পকে কেন মানে যদি এখানে মিস্টেক মানে বলা হয়ে থাকে তাহলে কেন মিস্টেক যদি বোঝা হয়ে থাকে কেন তাকে তাকে কি ভালো পরামর্শ দেওয়ার বা গাইড করার কি কেউ নেই? প্রথম কথা হচ্ছে যে আপনি তো একটা নীতিগত জায়গায় আসতে হবে। ট্রাম্প তো এটা স্বীকার করছে না, বারবার বলছেন যে এভরিথিং ইজ রানিং ওয়েল। আপনার হচ্ছে এখান দিয়ে বলছে যুদ্ধবিরতি, আবার হচ্ছে হামলা চলছে, আজকে আবার ইরান হামলা করছে। আপনি দেখেন যে বিষয়গুলো খুবই মানে খুবই ইন্টারেস্টিং। আপনাকে তো একটা নীতিগত জায়গা আসতে হবে। ইন প্রিন্সিপাল there has to be some internal admission or acknowledgement that actually we have made a mistake. Now let's see how better way, effective way we can get out of this like a stalemate. তো এই জিনিসটা আসলে সে তো নীতিগত ওই জায়গায় আসছে না, এটা হলো একটা দিক। দ্বিতীয় নম্বর, আপনার যদিও আপনি দেখছেন যে এখানে মিস্টেকটা আরো বেশি অবভিয়াস, কারণ রিপাবলিকানরা এই যে আপনার আপনার ওয়ার পাওয়ার্স অ্যাক্ট যেটা 1973 ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে যেটি করা হয়েছিল, আমরা আগে উল্লেখ করেছিলাম, সেটার কিছু টাইম বাইন্ডিং আছে, কমপ্লেক্সিটিও আছে। তো সেটা অনুসারে সেটাকে বারবার ইনভোক করার চেষ্টা করছেন ডেমোক্রেটরা। তিনবার এর আগে আজকে গতকালকের আগে সম্ভবত তিনবার ভোট হয়েছে এবং প্রত্যেকবার ভোটে সেটি পাশ হয়নি। তো এবার সর্বশেষ এটা পাশ হলো 215 আর 218 সম্ভবত। 208 তো সে 200 কত 8 8 8 সো সেখানে আপনি দেখেন চারজন রিপাবলিকান, এর আগের 3 নম্বর ভোটে আপনার 3জন রিপাবলিকান হচ্ছে যে ক্রস করেছে, লাইন ক্রস করেছে, আর এখন 4জন। সো এখানে আপনার দেখেন যে তো এটা শো করে যে ট্রাম্প আসলে সঠিক ইয়ের মধ্যে আপনার হচ্ছে যে পলিসির মধ্যে নেয়। তবে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে মেজরিটি রিপাবলিকানরা তো এখনো ট্রাম্পকে সাপোর্ট করেন। তো আপনি দেখেন যদি আপনার ইভেন আপনার মানে যে ইয়েটা পাস করেছে, যে ভোটাভুটিটাতে ইয়েটা পাস হলো, সেটা কিন্তু সিম্বলিক, সেটা দিয়ে কিন্তু ট্রাম্প কিছু করতে পারবে না, কারণ হচ্ছে সিনেটে এটা মানে ইট হ্যাজ টু বি পাসড। অ্যান্ড সিনেটে পাস হইলেও আপনার ট্রাম্প কিন্তু তার প্রেসিডেন্সি পাওয়ার ইউজ করে সেটা ভেটো দিতে পারবে। তার মানে সে মানে ইফ নেসেসারি ই ক্যান কন্টিনিউ। না, এটা যেতে হবে না, মানে রেজলিউশনটা এমন যে এটি প্রেসিডেন্টের কাছে যেতে হবে না, সেনেট এবং হাউজে হয়ে গেলে হতো, কিন্তু সেনেটেও পাস হতে সেখানে হবে। আপনার হচ্ছে যে এটা যদি এটা পাস হয় তখন প্রেসিডেন্ট এটা ভেটো দিতে পারে। না, এখানে প্রেসিডেন্টের টেবিলে যাওয়ারই দরকার হবে না আর কি, এই আইনটি এমন ধরনের আইন। যদি ওভাররাইড করতে হয় জি, তখন হচ্ছে 2/3 মেজরিটি লাগে। 2/3 মেজরিটি না হলে আপনার প্রেসিডেন্ট ভিটো দিতে পারবে এই ইয়েকে। তো এখন দেখুন, তো তার মানে হচ্ছে যে আপনার একদিকে দিয়ে এটা অবভিয়াস যে এখানে নিঃসন্দেহে আমরা গত বেশ অনেক দিন ধরে আলাপ করছি, ইন্টারন্যাশনাল সমস্ত মিডিয়া অ্যানালিস্ট আপনার মানে ভেরি প্রমিনেন্ট অ্যানালিস্ট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, মানে ইট বিকেম ভেরি অবভিয়াস যে এখানে আপনার হচ্ছে আমেরিকা হ্যাজ মেড এ ভেরি ভেরি বিগ মিস্টেক। কারণ হচ্ছে যে প্রেসিডেন্ট যে পাওয়ারটা ইউজ করেছেন যখন ইমিনেন্ট থ্রেট হয় তখন আপনার হচ্ছে ওয়ার করতে পারেন, কিন্তু আসলে ইমিনেন্ট থ্রেট তো আমরা দেখেছি যে ইরান এবং ইসরায়েল গিয়ে হামলাটা করেছে। এনিওয়ে, এখন প্রশ্নটা হচ্ছে যে আপনার প্রথমত ইন প্রিন্সিপাল আমার ফার্স্ট পয়েন্ট যে ট্রাম্প স্বীকার করছেন না যে তিনি ভুল করেছেন, নাম্বার 1। 2, আপনার হচ্ছে কিছু ডিসএগ্রিমেন্ট থাকলেও মেজরিটি রিপাবলিকান স্টিল ট্রাম্পকে সাপোর্ট করছে। তো আর এখানে আপনার হচ্ছে ইন্টারনাল ডিসপিউট, এবং এর আগে আপনারা দেখেছেন যে ট্রাম্পের সাথে অলরেডি ইন্টারনালি আপনার ডিসএগ্রিমেন্ট হচ্ছে, কিন্তু সেটা হয়তো ওই লেভেলটাতে পৌঁছায় নেই যেখানে তাকে জোর করে থামানোর কোনো, অথবা আরো অ্যাগ্রেসিভ ওয়েতে রিপাবলিকানরা কোনো একটা পলিসিতে যাবে যেখানে ট্রাম্পকে একটা মিডল গ্রাউন্ডে নিয়ে আসবে বা তাকে এখান থেকে নিয়ে আসবে। তো আমার কাছে যেটি মনে হয় যে
এখানে এই যে খালিকুজ্জামান ভাই যেটা বলছেন যে ট্রাম্প ইজ নট অর্ডিনারি পার্সন, ইজ এ ভেরি এক্সট্রা অর্ডিনারি পার্সন ইভেন দো আদার ওয়ে। তো আসলে আপনি দেখেন, আপনি যদি প্রিভিয়াস পলিটিশিয়ানদের সাথে কম্পেয়ার করেন, ইনি তো আসলে মানে একজন সো কল রিফাইন্ড পলিটিশিয়ান না। রিফাইন্ড পলিটিশিয়ান আমি এই জন্য বলবো যে পলিটিক্স ওনার মেইন পেশা না, উনি একজন বিজনেস টার্ন পলিটিশিয়ান। তো সেখানে সেটা একটা আপনার হচ্ছে যে তার পার্সোনালিটির প্রবলেম আছে, তার ব্যাকগ্রাউন্ড এবং তার আপনার হচ্ছে প্রায়োরিটির প্রবলেম আছে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ইন টার্মস অফ আমেরিকান সিকিউরিং আমেরিকান ইন্টারেস্ট, আমার কাছে মনে হচ্ছে কোথাও না কোথাও বড় ধরনের একটা ঘাপলা আছে, যেটি উনি আসলে ধারণ করেন না। এবং সে কারণে আপনার হচ্ছে আজকে আমরা বেশ কিছু নিউজ দেখলাম এবং আপনার হচ্ছে যে সিএনএন এর প্রশ্ন তুলেছে যে আসলে ট্রাম্প কি আমেরিকান জনগণকে ডিসিভ করছেন, মানে আপনি তাদেরকে বোকা বানাচ্ছেন। এটাই তো এখন প্রিটি অবভিয়াস যে মানে একই সঙ্গে উনি দুরকম কথা বলেন। অলমোস্ট অল অফ হিজ স্টেটমেন্টস আর sort of like contradictory and paradoxical continuously, not one day or the other. দেখেন আপনার ভোট হয়েছে, ভোট নিয়ে এসে উনি একটা রিয়াকশন দিয়েছেন। উনি কি রিয়াকশন দিয়েছেন? উনি বলেছেন যে আনপ্যাট্রিয়টিক, মানে এটা অদেশপ্রেমী, মানে এই ভোটটা। আবার উনি বলছেন যে এই ভোটটা হচ্ছে মিনিংলেস। তাহলে মানে উনি বলতেছেন যে এটার মিনিংলেস, আবার উনি বলতেছেন আমরা অনেকটুকু পরিষ্কার। আমি একটু প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান আপনার কাছে এই বিষয়টি শুনি। সেটি হলো হাউসে যেটি পাশ হলো, মানে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার বিষয়টি, এটি নিঃসন্দেহে প্রথমবারের মতো হলো, অর্থাৎ 4 জন রিপাবলিকান বের হয়ে আসলেন। কিন্তু আমি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো এটি প্রতীকী প্রতিবাদ, এই প্রতীকীটা কতটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয় হলো তিনি যেটি বলছিলেন যারা আনপেট্রিয়টিক, অর্থাৎ রিপাবলিকানদেরকে বলছিলেন যে তাদের দেশপ্রেম নেই, এটি কি আপনার কাছেও কি তাই মনে হয় যে এরা দেশপ্রেম নেই বলে ট্রাম্পের বিরুদ্ধে গিয়েছে? জি না, আমার কাছে বরং উল্টো মনে হয়। তারা ট্রাম্পের মতো একজন লোককে ডিফাই করে গিয়ে শুধু দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই জনগণের জন্য যেটা ভালো, আমাদের ইকোনমির জন্য যেটা ভালো, পৃথিবীর অর্থনীতির জন্য যেটা ভালো, সারা দুনিয়ার যে স্থিতিশীলতার জন্য যেটা ভালো, সেটাকে তারা প্রতিষ্ঠিত করেছে এই ভোটটা দিয়ে। যে এর অন্তত প্রতীকীভাবে তারা প্রমাণ করেছে যে যুদ্ধটা ভুল, এখান থেকে তোমার সরে আসা প্রয়োজন। তারাও কিন্তু জানে যে তাদের ভোটে ডোনাল্ড ট্রাম্প থেমে যাবে না। কিন্তু এটা রেকর্ডে রইল যে মানে কংগ্রেসে একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধ থেকে সরে আসার জন্য রেজলিউশন নেওয়া হয়েছিল, তাই না? সেটা হচ্ছে যে প্রতীকী ব্যাপারটার মূল্য অনেক বেশি, কারণ এটা জনগণের সেন্টিমেন্টকে পোট্রে করে। এবং জনগণ যেটা আমি একটু আগেও বললাম, এভারেজে 64%, আপনি যে পার্টি লাইন বাদ দেন, 64% মানুষ যেহেতু যুদ্ধটাকে সঠিক মনে করে না, তো সেখানে তো মোর দেন 50%, ওয়াই মোর দেন 50%। তো রিপাবলিকানদের 50% লোক যদি রিপাবলিকান হয়, সেখানেও আরেকটা জিনিস আপনি খেয়াল করেছেন যে রিপাবলিকানদের 70% মানুষ মনে করে যুদ্ধটা সঠিক, 30% কিন্তু মনে করে না সঠিক। একইভাবে প্রপোর্শনেটলি 30% রিপাবলিকানদেরই প্রতিনিধি যারা এরকম একজন কিন্তু পেনসিলভেনিয়ারও, ওই যে হচ্ছে ফিটস প্যাট্রিক, তারপর মেসি আছে কেন্টাকির, তারপর আপনার মিশিগানের আছে একজন, ওহাইওর আছে একজন, তারা ভোট দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে গিয়ে। তারা কিন্তু রিস্ক নিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যতটা ভিনজেন্সফুল মানুষ, তারা রিস্ক নিয়েছে শুধু কনসেন্সের দিক থাকিয়ে যে যেটা সঠিক সেটা আমাদের বলতে, কাউকে না কাউকে বলতেই হবে। সুতরাং আমি জানি, তারাও জানে যে এটা সিম্বলিক একটা ভোট, কিন্তু এটার একটা প্রতীকী মূল্য রয়েছে, কারণ এটা মানুষজনের কাছে তারা অন্তত ফেরত গিয়ে বলতে পারবে আমরা তোমাদের যে জীবনের যে কষ্টটা এটা বুঝতে পেরেছিলাম, আমি এই যুদ্ধটা থামানোর পক্ষে আমি ভোট দিয়েছিলাম। সুতরাং রেকর্ডের জন্য এটা ভালো। এমনকি ডোনাল্ড ট্রাম্প যতই অ্যারোগেন্ট হোক, ভিতরে প্রেশার তো সে ফিল করবেই, কারণ সারা দুনিয়া দেখছে যে তার কংগ্রেস, তার পার্টির লোক ইনক্লুডেড, তার বিরোধিতা করছে যুদ্ধটার ব্যাপারে। এমনকি সেনেটে যদি এরকম কিছু করে বসে, আমি এই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, মানে সেনেটে কি কোনো সম্ভাবনা আছে এটি পাস হওয়ার? সেনেটের সম্ভাবনা নেই, কারণ সেনেটে তোমার তো 47 ভার্সেস 53, শুধু 47 না, এখানে আমাদের পেনসিলভেনিয়ার যে সেনেটর ডেমোক্রেটিক জন ফেটারম্যান, সে কিন্তু রিপাবলিকানদের সাথে ভোট দেয় এই ব্যাপারে, জুইসদের ব্যাপারে। সুতরাং এখানে আরো একটা ভোট কমে গেল। সুতরাং এখানে উই আর টকিং অ্যাবাউট 46 ভার্সেস 54, তো এখানে পার্থক্যটা অনেক বেশি। সেটা হবে না,
কিন্তু ওই যে কংগ্রেস অন্তত হলো, আমি মনে করি এটা একটা প্রতীকী মূল্য এবং এটার একটা পাবলিক প্রেশার ডোনাল্ড ট্রাম্প ফিল করবে এবং সে আমার ধারণা অন্তত পক্ষে এটাকে ডিফাই করে গিয়ে নতুন করে যুদ্ধে জড়াবে না। সে যাতে ডিপ্লোমেসিটা একটু সাকসেসফুল হয় সেই লক্ষ্যে বরং কিছু ছাড় দিয়ে হলো আরো বেশি কাজ করবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। ডিপ্লোমেসিটাকে সে গুরুত্ব দিবে এবং কিছুটা ছাড় দিয়ে হলেও এক ধরনের এগ্রিমেন্টে ইরানের সাথে সে আসতে বাধ্য হবে এখন। কিন্তু এটিও তো আপনার নিঃসন্দেহে অনেকবারই মনে হয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলেই চাইছেন এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে, তিনি আর এই যুদ্ধে থাকতে চান না, কোনো না কোনো কারণে তিনি হয়তো পারছেন না কিংবা পরিস্থিতি পুরোপুরি ওনার জি। অনুকূলে নয়, কিন্তু উনি তো চাইছেন, তাই না? মানে বারবার মনে হচ্ছে না যে উনি বের হয়ে আসতে চান? অ্যাবসলিউটলি তিনি চান এবং এখানে আমার মনে হচ্ছে যে আসলে ইরান এখন অনেকটা আপার হ্যান্ড প্লে করছে এই ব্যাপারটাতে। কারণ ইরানও ধরতে পেরেছে যে আমেরিকা হয়তো আর আমাদেরকে নতুন করে আক্রমণ করবে না, আর এই ভোটের পরে তো আরো অনেকটা বেশি ওরা ভিতর আশ্বস্ত হবে। প্লাস হচ্ছে ওরা যে অস্ত্রটা হাতে পেয়ে গিয়েছে ইরান, যে হরমুজ প্রণালী বন্ধ করে রেখে এমন ভাবে তারা সারা পৃথিবীকে এক ধরনের জিম্মি করে ফেলেছে, এটা যে তাদের বিশাল বড় এক শক্তি, এইটা তারা হাতছাড়া করতে চাচ্ছে না। নাম্বার টু হচ্ছে যেহেতু তাদের প্রায় সমস্ত যে দাবি দেওয়া সেগুলি পরোক্ষভাবে আমেরিকা কিন্তু মেনেই নিচ্ছে, যে হরমুজ প্রণালীটা তোমরা ক্লিয়ার করে দাও, তাহলে ইয়ের ব্যাপারে যে নিউক্লিয়ার ওয়েপন্স এর ব্যাপারে আগে যেরকম ওরা বলছিল যে ডেফিনেটলি জীবন আর কোনোদিন নিউক্লিয়ার অস্ত্র ওদের হতে পারবে না, এখন তারা বলছে যে 20 বছরের একটা টাইম লিমিট করে দিবে, সেটা তো নেগোসিয়েশন করে 10 বছরে চলে আসতে পারে। এর মানে ইরান সেখানেও কিছুটা এগিয়ে থাকছে। এন্ড হু হ্যাজ টু সে যে এই যে 3-4 মাস যাবৎ ভিতরে ইরান 60% থেকে তাদের এনরিচমেন্ট অলরেডি আরো বাড়িয়ে নিয়েছে কিনা, এবং আলটিমেটলি তারা একবার যদি এভাবে ডিলে করতে করতে মনে করুন 6 মাস পরে গিয়ে ওরা ডিফাই করে ঘোষণা দিয়ে দেয় যা তোমাদের সাথে আমাদের ইয়ে নাই, কোনো ধরনের আস্থা নেই আমেরিকার নেগোসিয়েশনের উপর, এবং আমরা আমাদের মতো করে চলবো, আমরা এনরিচমেন্ট কখনো ছাড়বো না, এমনকি এক পর্যায়ে গিয়ে যে ঘোষণা দিয়ে দেয় যে আমাদের হাতে নিউক্লিয়ার অস্ত্র বানানোর মতো যথেষ্ট রসদ এখন হাতে চলে এসছে, এটা তো আমি খুব বেশি আশ্চর্য হবো না, কারণ এটা একটা ডিটারেন্স হিসাবে তখন কাজ করবে। নর্থ কোরিয়ার মতো তারা যদি ঘোষণা দিয়ে দেয়, ফাফা ঘোষণা দেবে, সেটা আমি মনে করি না দেওয়া উচিত না। সত্যি সত্যি যদি তারা এনরিচ করে ফেলে এবং ঘোষণা দিয়ে দেয়, তাহলে তো এটা ডিটারেন্স হয়ে গেল ইরানের জন্য। হ্যাঁ, তো সুতরাং পুরো নেগোসিয়েশনটা যত আপনি বলুন, ইরান কিন্তু প্লে করতেছে শক্তির পজিশন থেকে। এবং এটা কি একটা কারণ যে এই চুক্তিটা খুব দ্রুত না হওয়ার পিছনে? এটা একটা কারণ যে হয়তো কেউ কেউ ভেবেছিল যে ইরানকে যখনই অফার করা হবে ওরা সেটা লুফে নেবে, যে ভাই তাড়াতাড়ি করে শান্তি চাই, যুদ্ধের মধ্যে যেতে চায় না। কিরণ তো ইরান খুব শক্ত একটা পজিশন নিয়েছে, অর্থাৎ তারা তাদের জায়গাগুলোতে ছাড় দিচ্ছে না। আমিও যেটা মনে করলাম আপনি একইভাবে বলছেন, আমার ধারণা যে ইরান তো শক্তির পজিশন থেকে নেগোসিয়েশনটা করছে, তাহলে তো ওরা খুব দ্রুতই রাজি হয়ে যেত, কারণ ওরাই তো মার খাচ্ছে সবচেয়ে বেশি। তারপরেও ওরা বুঝতে পেরেছে যে এখন আমরা এক ধরনের পজিশনে চলে গেছি, যত বেশি প্রলং করা যাবে যুদ্ধটা তত আমেরিকা অস্বস্তিতে পড়বে, মিড টার্ম ইলেকশন কাছে চলে আসবে, দুনিয়াতে অস্বস্তি বাড়ছে, তারপর হচ্ছে অর্থনীতি খুব খারাপ দিকে যাচ্ছে, সারা পৃথিবীতে ব্যাপক প্রেসার রয়েছে আমেরিকার উপর এবং কি দুনিয়ার অন্য লিডারদের উপর, যে সবাই মিলে একটা কিছু করো তাড়াতাড়ি। এবং তাতে করে গিয়ে আমার মনে হয় যে ইরান শক্তির পজিশন থেকে নেগোসিয়েশন করছে, কারণ এটা দেখুন আপনি যে লেবাননের ব্যাপারে ইরান যে শক্ত পজিশনে, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, লেবাননের ব্যাপারে বিরতি থেকে ফিরে আবারও আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান এবং ইন্ডিয়ানার সেন্ট মেরি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটা বিরতিতে যেতে হয়েছিল, ফিরে এসে ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আপনার কাছে একটু শুনি। সেটি হলো, একদিকে তো সরাসরি ইরানের সাথে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে হচ্ছে, যুদ্ধবিরতি চলছে, অন্যদিকে আরেকটা সাইড উইংয়ে ইসরায়েল এবং লেবাননের বিষয়টিও আমেরিকাকে ডিল করতে হচ্ছে। কয়েক দফা হুমকি, বকাবকি, নেতানিয়াহুকে অনেক ধরনের কটূক্তি করার পরে শেষ পর্যন্ত দুপক্ষ আবারও একটি সমঝোতা পৌঁছে যাচ্ছে, কিন্তু হিজবুল্লাহ এখন বলছে যে তারা এই শান্তি চুক্তি শর্তগুলো মানে না। এটি কি যুদ্ধের প্রক্রিয়াকে আরেকটু ত্বরান্বিত করবে, কিংবা যেটি মনে করা হচ্ছিল যে ইসরায়েলের আচরণের কারণে ইরানের সাথে শান্তি চুক্তি করা যাচ্ছিল না, সেটাকে একটু ব্যাহত করবে কিনা?
জুয়েল, আপনি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তুলেছেন এবং এই প্রশ্নের উত্তরটা অনেক বেশি জটিল, এবং ওই জটিলতা লেভেলটা এত বেশি যে সেটি ট্রাম্পের যে ডিলটা পৌঁছার ক্ষেত্রেও আপনার বড় ধরনের একটা মানে চ্যালেঞ্জ বা ব্যারিয়ার তৈরি করেছে। দেখুন, আমি হচ্ছে এর আগের আলোচনার সূত্র ধরে আমিও একটা কোট করতে চাইছিলাম যে সিএনএন কে ডেমোক্রেটিক সিনেটর জেফ মার্কলি উনি একটা কমেন্ট করেছিলেন যে উনি বলছেন যে আসলে যে নেগোসিয়েশনটা আসলে মানে কার্যত প্যারালাইজড। It's become clear that Iran is saying, এটা খুব ফানি ওয়ে বলছে আর কি, look, you want us to open up the strait, you need to unfreeze our assets. ওই যে যেটা ডক্টর খালিকুজ্জামান সাহেব বলছেন যে সে আপার হ্যান্ড প্লেয়িং করছে, হ্যাঁ। তারপরে হচ্ছে এরপরে উনি আবার বলছেন you need to get rid of the sanctions, and by the way Israel has to stop bombing Lebanon. দেখুন, এই যে রিসেন্টলি আপনারা নিশ্চয় খেয়াল করেছেন ট্রাম্প নেতানিয়াহুকে ভালোভাবে বকা দিয়েছেন, মানে হচ্ছে যেটা ভদ্র ল্যাঙ্গুয়েজে বকা, কিন্তু আসলে খুব বাজেভাবে অনেক কথা বলার আপনার বিভিন্ন ধরনের রিপোর্ট আসছে, এটা সত্যতা আমরা জানি না। না, এবং সত্য সেটার মানে কিছুটা তো ট্রাম্প স্বীকার করেছেন যে হ্যাঁ আমি বলেছি, তাকে ক্রেজি বলেছি, এই কারণে বলেছি, সেটা তিনি একটা ইন্টারভিউতে বলেছেন। এখন আপনি যদি দেখেন যে কিভাবে ইসরায়েল কন্টিনিউয়াসলি লেবাননের উপরে হামলাটা চালিয়ে যাচ্ছে, এটা আপনি রিসেন্টলি আমেরিকার যে সমস্ত মিডিয়াগুলো সাধারণত এই ধরনের জিনিস অ্যাভয়েড করে তারাও এটা শো করছে। ফক্স নিউজ শো করছে, সিএনএন শো করছে, এনওয়াইটি শো করছে, তারপরে আপনার আর বাকি মিডিয়াগুলো তো আছে, এবিসি, এনএন, পিবিএস, অল দে আর শোয়িং যে দ্য ডিস্ট্রাকশনস ইন লেবানন। না দেখেন যে হেজবুল্লাহকে ইরানের প্রক্সি ধরা হয়, তার মানে ইসরায়েল এবং আমেরিকার একটা গোল হচ্ছে হেজবুল্লাহকে মানে হচ্ছে নিষ্ক্রিয় করা বা নিশ্চিহ্ন করা। এখন আমরা এর আগে দেখেছি যে ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটা যুদ্ধবিরতি, আমার কাছে এটা খুব ফানি মনে হয়েছিল। মানে যুদ্ধবিরতি হচ্ছে যে লেবাননের গভর্নমেন্টের সাথে ইসরায়েলের, কিন্তু আসলে মানে কনফ্লিক্টের মেইন পার্টি হচ্ছে যে হিজবুল্লাহ, তাদেরকে বাদ দিয়ে। তো সেখানে আপনি দেখেন হিজবুল্লাহ কিন্তু খুব নর্মাল জিনিস না, হ্যাঁ, নর্মাল কোনো ফোর্স না। তার পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন আছে, তার এমপি আছে, তার হচ্ছে যে আপনার ওখানে আপনার পাওয়ার শেয়ারিং এর বিষয় আছে আপনার ইয়েতে লেবানন। তো তাকে আপনি বাইপাস করে আপনার হচ্ছে যে একটা সিজ ফায়ার করবেন বা হচ্ছে আলোচনা করবেন, মানে ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। তো আমার কাছে যেটি মনে হচ্ছে যে আপনার হিজবুল্লাহর যে আমি নামটা ভুলে গেছি, যে একজন বলেছেন যে এটা আসলে হিউমিলিয়েটিং, এটা অপমানজনক এই 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 আপনার সিজ ফায়ারটা, কারণ আসলে আলটিমেটলি তারা কন্টিনিউয়াসলি ইয়ে করে যাচ্ছে। তো দেখুন, ট্রাম্প যে সিজ ফায়ার ডিলে যাওয়ার চেষ্টা করেছেন এবং সেখানে কন্টিনিউয়াসলি ইসরায়েল বলছে যে না, লেবানন ইনক্লুডেড না, আর ইরান বলছে যে লেবানন ইনক্লুডেড, এবং সেই জিনিসটা বড় এক ধরনের টুইস্ট নিয়ে এসেছে এই নেগোসিয়েশনে। তো আমি যেটি মনে করি যে আপনার এই পুরো বিষয়টাতে আপনার যদি লেবাননের সাথে এই প্রবলেমটাকে সলভ করতে হয়, তাহলে হেজবুল্লাহ মাস্ট বি ইন দ্য প্রসেস। আপনি তাকে টেরোরিস্ট বলেন, যাই বলেন, বাট দে আর অলরেডি ইন দি পার্লামেন্ট, দে আর শেয়ারিং দ্য পাওয়ার অ্যান্ড দে আর ভেরি প্রিভ্যালেন্ট। তো তাদেরকে বাদ দিয়ে আপনার হচ্ছে যে লেবানিজ গভর্নমেন্টের যে আলাপ আলোচনা ইসরায়েলের সাথে, সেটাকে হেজবুল্লাহ কোনোভাবে ভালোভাবে দেখছে না, এবং যে কারণে আপনার হচ্ছে যে আপনার ইরানের দিক থেকে একটা প্রেশার আছে। তারপরে আপনার হচ্ছে যে এখন শুধু যেটি হয়েছে আজকে আপনারা যেটা দেখেছেন, যেটি হয়েছে নেতানিয়াহু বলেছে আমরা বেইরুতে ইয়ে করব না, হামলা করব না, আর হেজবুল্লাহ বলেছে যে বেইরুতে হামলা বন্ধ করো। কিছু সময় এটা ইয়ে হয়েছে, কিন্তু আসলে এগুলো তো একটা মানে খুব মানে ফানি বিষয় আর ইসরায়েলের জন্য, কারণ ইসরায়েল এক বছরের ভিতরে, এর আগেও বলেছিলাম, মোর দেন 2000 টাইমস সে হচ্ছে যে আপনার এই যুদ্ধবিরতির যে সমস্ত চুক্তি মানে শর্তগুলো সব ভঙ্গ করেছে। এখন হেজবুল্লাহ কথা শুনবে কি শুনবে এটা তো পরের বিষয়। আমার বড় কনসার্ন হচ্ছে যে ইসরায়েল আসলে যে কথা বলে সেটা সে শুনবে কিনা। আমি মনে করি এই নেগোসিয়েশনের এন্টায়ার প্রসেসের মধ্যে ইসরায়েল ইজ এ ভেরি ভেরি পাওয়ারফুল ইন্টারভেনিং ফ্যাক্টর। সে যদি চায়
এবং ব্যাকফুটে যায়, এবং ট্রাম্প ওই জায়গায় আমার কাছে মনে হচ্ছে ট্রাম্পের অনেক ধরনের আপনার ইগো বা আমরা অনেক কিছু জানি, আসলে সে কিন্তু অত বেশি পাওয়ারফুল না, কারণ সে ইসরায়েলকে বন্ধ করতে পারে না, স্টপ করতে পারে না। আমি বলবো নেগোসিয়েশনের পথে এইটা একটা বড় ফ্যাক্টর। এটাকে যদি ট্রাম্প যদি টেম করতে পারে, পোষ মানাইতে পারে, তাহলে দেয়ার ইজ এ হায়ার পসিবিলিটি। জি, ধন্যবাদ প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। আপনার কাছে একটু শুনি যে যার জন্য চুরি করলাম সে এখন চোর বলছে কিনা, কারণ ইসরায়েলের ভিতর থেকেও কেউ কেউ নাকি এখন বলছেন যে ট্রাম্পকে সরাসরি নো বলে দাও, অর্থাৎ কূটনৈতিক সম্পর্কে ট্রাম্প যেভাবে চাইছেন ইসরায়েলকে যেভাবে পরিচালিত করতে, ইসরায়েল সেভাবে পরিচালিত হতে রাজি হচ্ছে না। আপনার কাছে কি মনে হয় যে আসলে সম্পর্কটা তিক্ততার পর্যায়ে যাওয়ার কোন রকম মানে এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ আশঙ্কা আপনি দেখছেন কিনা, নাকি এটি আসলে একসাথে চলতে গেলে তো একটু ভুল বুঝাবুঝি খোটাখুটি হয়ে থাকে, সেরকম একটা খোটাখুটি? আমাকে জিজ্ঞেস করছেন? জি জি, আপনাকে জিজ্ঞেস করছি। জি জি জি, একটু কেটে আসছিল আনফরচুনেটলি। আচ্ছা। আমি জানি না আমার দিক থেকে কিনা, যাই হোক। হ্যাঁ, হ্যাঁ তিক্ততার ব্যাপারটা কোনো সন্দেহ নেই যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলের যে সম্পর্ক, এটা তো অনেক ওয়ার্ম একটা সম্পর্ক। এটা তো আমরা জানি যে এই সম্পর্কটা তার যে মানে তার মেয়ের হাজব্যান্ড জ্যারেড কুশনার থেকে শুরু করে উইটকফ, সবাই সহ তাকে রিপ্রেজেন্ট করে সেখানে। এটা অনেকটা পারিবারিক সম্পর্কের পর্যায়ে, মানে ইয়ের সাথে, ইসরায়েলের সাথে। হুম, কিন্তু নেতানিয়াহু আমার ধারণা এই সুযোগটা নিয়ে এত বেশি পুশ করছে আমেরিকাকে, যেটা ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিও আসলে বিরক্ত হতে বাধ্য। এবং তিনি এই যে ফোন আলাপটার কথা একটু আগে বললেন, সেই ফোন আলাপটা তো আসলে কোনো ধরনের ছোট কোনো ফোন আলাপ না, যে এইভাবে উত্তক্ত ভাবে তাকে ফোর ওয়ার্ডস ইউজ করে বকাবাজি করা এবং বলা তোমার 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 জন্য মানে তোমাকে কেউ এখন আর পৃথিবীতে পছন্দ করে না, এগুলি তো সত্যি কথা। সুতরাং হেজবুল্লাহর হেজবুল্লাহর যে বিষয়টা লেবাননে, এটা আসলে খুবই একটা ইন্টারেস্টিং এবং খুবই একটা কমপ্লেক্স বিষয়। কারণ হেজবুল্লাহ আসলে হচ্ছে ইরানের একটা সমর্থক গোষ্ঠী, কিন্তু তারা গিয়ে ঘাঁটি গেড়েছে লেবাননে, একটা তৃতীয় দেশে। এবং সেখানে লেবাননের দেশ এমনই দুর্বল যে তারা হেজবুল্লাহকে না গিলতে পারে না, মানে গ্রহণ করতে পারে, এরকম টাইপের একটা সিচুয়েশন। যার জন্য হচ্ছে যে হেজবুল্লাহ একটা অল্টারনেটিভ ফোর্স লেবাননে, যে লেবাননের যে নিজস্ব সেনাবাহিনী, তাদের থেকেও শক্তিশালী ফোর্স হচ্ছে হেজবুল্লাহ। কিন্তু তারা যেটা মনে করে হেজবুল্লাহ, ব্যাপারটা হচ্ছে কি, আমি যেটা কয়েকটা রিপোর্ট দেখলাম হ্যাঁ যে লেবাননে হেজবুল্লাহর পক্ষেও লোকজন আছে, তার বিপক্ষেও প্রচুর লোক আছে। লেবাননের একটা বড় অংশই মনে করে যে হেজবুল্লাহর জন্য আমরা অকারণ এরকম একটা ইয়ে নিচ্ছি, মানে আঘাত নিচ্ছি ইয়ার কাছ থেকে, ইসরায়েলের কাছ থেকে। ইসরায়েল হচ্ছে একটা খুবই একটা হিংস্র ইয়ের মতো, সিংহের মতো, এই উদাহরণটা তারা ইউজ করেছে আজকে। ইসরায়েল হচ্ছে একটা হিংস্র সিংহের মতো, তাকে যদি খোঁচা দেওয়া হয় তাহলে সে কামড় দিবে। এবং তাকে আটকে রাখার সক্ষমতা যেহেতু আমাদের নেই, তাকে খোঁচাখুচি না করে বরং তাকে তার মতো তার জায়গায় থাকতে দেওয়াটাই উচিত। তো এখন হেজবুল্লাহ হচ্ছে সেই হিংস্র যে সিংহ, তাকে একটু পরপর খোঁচা দিচ্ছে এবং তার জের আমাদের উপর এসে পড়ছে। এবং দেখুন, গত কয়েকদিনের যে 1.5-2 মাসের যুদ্ধে আপনার ইসরায়েলের মাত্র 26 জন সোলজার মারা গিয়েছে। 26 জনও কম না সোলজার হিসাবে, তবুও 26 জন। কিন্তু কন্ট্রারিতে মানে লেবাননে মারা গিয়েছে 3,500 লোকেরও বেশি। তার মানে কত পরিমাণ বেশি, এটা 10 গুণেরও বেশি, প্রায় 15 গুণ লোক বেশি মারা যাচ্ছে, তাই না? প্রতি একজন লোকের জন্য আপনার এরকম কত কত লোক মারা যাচ্ছে। তা এটা মানে এটা খুবই দুঃখজনক। কিন্তু এটা মানে এটা অন্ততপক্ষে ইরানকে আমি সাধুবাদ জানাই যে তারা হিজবুল্লাহকে তারা অ্যাবান্ডন করে দিচ্ছে না। এই যে নেগোসিয়েশনটাতে, সেটাতে তারা হিজবুল্লাহকে অংশ করছে। তারা বলছে যে যদি সিজফায়ার করতে হয় সমস্ত ফ্রন্টে একসাথে সিজফায়ার করতে হবে, আদারওয়াইজ এটা আমরা মেনে নিব না। তাহলে এটা ইরানের জন্য এই সেন্সে ভালো যে তাদের যেহেতু প্রক্সি হচ্ছে হিজবুল্লাহ কিংবা হুতি কিংবা হচ্ছে আপনার হামাস, তারা যদি একসময় বুঝতে পারে যে ইরানের পক্ষ হয়ে আমরা যুদ্ধ করি কিন্তু প্রয়োজনের সময় ইরান আমাদের পাশে দাঁড়ায় না, তাহলে তো ভবিষ্যতে তাদেরকে আর পাওয়া যাবে না। সুতরাং ইরান তাদের দায়িত্বটা তারা পালন করছে, তারা তাদের যে প্রক্সিজ তাদেরকে নিয়েই যুদ্ধবিরতিটা চাচ্ছে। সুতরাং এটা খুব
খুব একটা কি বলে এটা প্লেজেন্ট কোনো সিচুয়েশন না হেজবুল্লাহকে নিয়ে লেবাননে যেটা হচ্ছে। হুম। কারণ ইরান মানে ইসরায়েল এতটাই হিংস্র একটা শক্তি। এটা দেখুন হামাসকে কি বলে এই যে গাজা স্ট্রিপকে তারা 70% দখল করে ফেলছে বাইরের থেকে। এখন লেবাননের যে সাদার্ন লেবানন লিটানি রিভার পর্যন্ত সেটাকেও তারা এখন দখল করে রাখছে। ওকে। এখন এইভাবে যদি সো আপনার এই দখলদারিত্ব ক্ষেত্রে চলতে আসলে থাকে। হিজবুল্লাহ মানে আমাদের আসলে আমরা জানতে চাইছিলাম যে হিজবুল্লাহ না মানাটা এটা কতটা হুম। গুরুত্বপূর্ণ। আহ, ইসরায়েল যদি হামলা না করে তাহলে তো হলো, ইসরায়েল মানলেই তো আসলে এই চুক্তিটা কার্যকর হয়ে যায়। না, সেটা ঠিক, কিন্তু হেজবুল্লাহ যদি না মানে তাহলে তো এটা যুদ্ধবিরতি হলো না। কারণ কম বেশি হলো তারা তো একটা নিজস্ব ইকুয়েশন থেকে এরা মানছে না। ওকে। হয় তাদের তাদের শর্তগুলি তাদের পছন্দ হচ্ছে না, অথবা মনে হচ্ছে আরো বেশি কিছু আদায় করা সম্ভব। কারণ তা না হলে কেউ যদি খুবই দুর্বলতম পজিশনে থাকে তাহলে তো যে কোনো সময় যে কোনো কন্ডিশনে তারা পজিশন মানতে নিতে রাজি পারে। হবে। তারা আবার রাজি হচ্ছে না মানে হচ্ছে যে তারা যদি না মানে আপনি যেটা বললেন ইসরায়েল মেনে নিলে হয়ে যাবে এমনটা না। কারণ তারা ওকে তাদের মতো করে আক্রমণ চালিয়ে যাবে। কারণ তারা তো মরতে প্রস্তুত। এই যে যত ওকে ডকুমেন্টারি দেখানো হয় সবখানে তারা বলে যে একটা হিজবুল্লাহ সৈনিক আজকে বলছিল সিএনএনে যে আমি খুবই জেলাস ফিল করি আমার বন্ধুর জন্য যে সেই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। আমি এই দেশপ্রেমের যুদ্ধে শহীদ হতে পারিনি এখনো। জি। আপনি একটা লোক যদি এভাবে চিন্তা করে তাকে আপনি কিভাবে থামাবেন? অর্থাৎ আরেকটা উন্ডোতে এখনো একটা জটিল সমীকরণ অপেক্ষা করছে, আমরা সহজে এটি রাইট, রাইট। যুদ্ধবিরতি বলতে পারি না। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সেটি হলো যে এটি গুরুত্বপূর্ণ কারণ ইরান যুদ্ধের কারণে এমনিতে বৈশ্বিক অর্থনীতির খারাপ অবস্থা, বাংলাদেশের অর্থনীতিতে চরম একটা দুঃসময় অপেক্ষা করছে বলে অনেকে মনে করছেন। ব্যাংকিং খাতে আমরা দেখছি অচল অবস্থা। সম্প্রতি একটি ব্যাংক নিয়ে আমরা দেখলাম যে আন্দোলন হয়েছে, অর্থাৎ এই বিএনপি সরকার ক্ষমতা আসার পর বড় ধরনের একটা আন্দোলন অনেকটা দেখা গেল, যেখানে পুলিশ জল কামান থেকে শুরু করে অনেক কিছু করতে হয়েছে। ব্যাংক, ইসলামী ব্যাংকে যে অবস্থার কি বলে সূচনা হলো, কিংবা ধারাবাহিক একটা পর্যায় থেকে এসে আরেকটা সরকারও একই রকম করছে, এটি আসলে বাংলাদেশের অর্থনীতির জন্য কতটা ক্ষতিকর বলে আপনি মনে করছেন? দেখুন, আমি তো আসলে ফাইন্যান্সিয়াল ইকোনমিস্ট না। হুম। খুবই জটিল একটা বিষয়, কিন্তু আমি যদি সাধারণ একজন সচেতন নাগরিক হিসেবেও যদি বিষয়টাকে দেখি, আমার কাছে যে মানে খুব দুঃখজনক মনে হয়, দেখুন, শেখ হাসিনার রেজিমের সময় আপনার কিভাবে মানে শুধু ইসলামী ব্যাংক না, আরো কতগুলো ব্যাংকে আপনার হচ্ছে যে মানে মানে কার্যত নিঃশেষ করে দেওয়া হয়েছে। আপনার হাজার হাজার কোটি টাকা আপনার হচ্ছে যে ওয়াশিংটন ডিসি থেকে আপনার হচ্ছে যে একটা ফার্ম রিপোর্ট বের করেছে 2012 সাল থেকে, সম্ভবত 2019 দুই সাল বা মিনিট 20 সময় সাল পাবো পর্যন্ত আমরা। ওনারা রিপোর্ট জি। করেছেন। হ্যাঁ, 2 মিনিট। প্রতি বছর আপনার হচ্ছে যে প্রায় আপনার 72,000 কোটি টাকার মতো বাংলাদেশ থেকে ড্রেন আউট হয়েছে। সো আপনি দেখেন যে এখানে আপনার মানে আমি যদি আমি একটু খারাপ ল্যাঙ্গুয়েজ বলতে হবে আজকে আসলে, কারণ এই জিনিসটা আমাকে অনেক বেশি আহত করে। দেখুন, যে ইসলামী ব্যাংকে জামাতের ব্যাংক বলে যে ন্যারেটিভটা কন্টিনিউয়াসলি এর আগে এখন পর্যন্ত বিভিন্ন আলাপ আলোচনায় মিডিয়াতে প্রচারণায় যেভাবে আপনার ন্যারেটিভটা দাঁড় করানো হয়েছে, সেই ন্যারেটিভটার কনসিকুয়েন্সটা কি? কনসিকুয়েন্সটা হচ্ছে যে যেহেতু এটা জামাতের, এটাকে লুটপাট করে খেয়ে ফেলাটা হচ্ছে ইজি। কিন্তু একটা বাস্তবতা যেটি কেউ বলছেন না বা খুব কমই শোনা যায়, সেটি হচ্ছে দেখুন, এটা ইসলামী ব্যাংক নাকি ইসলামী ব্যাংক বাংলাদেশ নাকি আল আরাফা ব্যাংক নাকি কোনো তাবলিগের ব্যাংক নাকি অন্য কারো ব্যাংক নাকি মার্কেন্টাইল ব্যাংক, এই ব্যাংকগুলোতে টাকাটা কারা রাখে? টাকাটা রাখে বাংলাদেশের জনগণই। তাহলে এই টাকাটা যখন চলে যায়, তাহলে কার টাকা যায়? জনগণের টাকা চলে যায়। আবার এই টাকাটা যখন দেশের বাইরে চলে যায়, যতই ব্যাড মানি হোক, অ্যাজ লং অ্যাজ দ্য মানি স্টে উইদিন দ্য কান্ট্রি, এটার সাম ওয়ে এটার ইকোনমিকে একটা ফাংশন আছে, একটা ইফেক্ট আছে। কিন্তু মানিটা যখন বাইরে চলে যায়, তখন ইট ইজ ভেরি ভেরি আপনার হচ্ছে প্রবলেমেটিক, এটা ফাইন্যান্সিয়াল ইমব্যালেন্স তৈরি করে। এখন কামিং টু দ্য কোয়েশ্চেন, যে এখন যে জিনিসটা হয়েছে, আমি খারাপ ল্যাঙ্গুয়েজটা বলবো যে বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে সেটি হচ্ছে যে ইসলামী ব্যাংক একটা রাজনৈতিক ধর্ষণের শিকার হয়েছে। সেটা কেমন? দেখুন, যখন জুলাই অভ্যুত্থান হলো, এরপরে আপনার এসালমের সাথে সংশ্লিষ্ট প্রায় 5 জনকে মানে তাড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন প্রতিবাদ ছিল ইন্টারনালি। তখন সেখানে আপনার এমডি নিয়োগ হলো, সম্ভবত অনেকে বলে থাকেন তিনি জামাত সমর্থিত। আর হচ্ছে যে যিনি চেয়ারম্যান ছিলেন জুবাইদুর রহমান, বাট উনি হচ্ছে বিএনপি সমর্থিত। যাক, সেটি
মানে সেটার বাস্তবতা ডিফারেন্ট হতে পারে। তো কিন্তু যেই কন্ট্রোলটা এসালম গ্রুপ নিয়েছে, প্রায় আপনার 82% অফ দ্য শেয়ার, আমরা একটা মিনিট পাবো, আমরা এটা জানি, অনেকটা পটভূমিটা জানি। আপনার কাছে একটু শুনতে চাইছিলাম যে এটি কতটা ক্ষতি সামনের জন্য অপেক্ষা করছে বলে মনে আমি করছেন? আপনার আজকে একটা দি ইনসাইট আমেরিকা বেস একটা মিডিয়া, তারা একটা রিপোর্ট পাবলিশ করেছে। তারা বলেছে একদিনে আপনার প্রায় 2,000 কোটি টাকা আপনার গ্রাহকরা আপনার ডিপোজিট আপনার উত্তোলন করেছেন, ডিপিএস টিপিএস আপনার এফডিআর ভেঙে। তারপরে আপনার 11,000 মতো আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়েছে। এটি নিঃসন্দেহে আপনার যে উদ্বেগজনক। এটা হতে থাকলে এত বড় একটা ব্যাংক, যেখানে যেই ডিফল্ট লোনের পরিমাণ, সেটি টোটাল ন্যাশনাল যে আপনার যে খেলাপি ঋণের পরিমাণ, ব্যাড লোনের পরিমাণ, সেটার 17% আপনার ইসলামী ব্যাংক। সো এটা কোনো নর্মাল কোনো ইনস্টিটিউশন না। এই ব্যাংক যদি ফেল করে, it will মানে significantly affect the আপনার financial health of the country. So I'm really worried যে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বর্তমান সরকারের এখানে অনেক কিছু প্লে করার সুযোগ আছে, যে আপনারা যদি ঠিক আগের ওটাকে রিপিট করেন, তাহলে হাউ ইউল মুভ ফরওয়ার্ড। এখানে আপনি যে রাজনৈতিক একটা বিষয়কে সামনে এনে যদি একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেটাকে যদি আপনি ধ্বংস করেন, তাহলে তো এটা তো আরো দুর্বৃত্তায়ন, আরো অসংখ্য পথ খুলে যাবে, এবং সেটি আলটিমেটলি আপনার দেশ সামনের দিকে আগানোর সমস্ত পথগুলো রুদ্ধ হবে। ডক্টর খালেকুজ্জামান, একটা মিনিট আমরা সময় নিয়ে আপনার কাছে এই বিষয়ে শুনতে চাই। জি, আমিও একমত যে আসলে শুধু ইসলামী ব্যাংক বলে না, একটা দেশের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো, সেগুলোর মধ্যে যদি স্থিতিশীলতা না থাকে, মানুষের যদি আস্থা না থাকে, তাহলে কিন্তু ওভারঅল ইকোনমির জন্য এটা অলওয়েজ খারাপ। এবং এটা ইসলামী ব্যাংক নামে, ইসলামী ব্যাংকেই হোক, হিন্দু ব্যাংকেই হোক, আমি ব্যক্তিগতভাবে এটাতে আমি মনে করি আইনের ভিতর দিয়ে ওরা ব্যাংকগুলি চালাচ্ছিল। তাহলে যদি আইনের শাসন কায়েম না করা যায় সমস্ত ব্যাংকগুলোতে, এবং প্রত্যেকে যদি এক দৃষ্টিতে এক আইনে না বিচার করা যায়, এবং এখানে যদি আপনার মানে অব্যবস্থাপনাগুলিকে দূর করা না যায়, তাহলে এটা খুব খারাপ সংকেত দেয়। এবং এটা আমাদের যে বর্তমান যে ইকোনমি, এটা তো এমনিতেই একটু নড়বড়ে। এর মধ্যে এই জাতীয় অস্থিতিশীলতাগুলি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, উন্নয়নের জন্য এবং মানুষের আস্থার জন্য মোটেও ভালো না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মতামতের জন্য। বৈশ্বিক অস্থিরতা চলছে, এর মধ্যে অনেকেই হয়তো তার প্রভাবটা কিছুটা বাংলাদেশেও চলছে। আমরা আশা করব যে বাংলাদেশ সরকারও এইসব বিষয়ে উদ্যোগী হবেন, যাতে অর্থনীতিটা সুসংহত করা যায়। সুশাসন তার অন্যতম একটা জায়গা হলো অর্থনৈতিক স্বচ্ছতা, সেসব জায়গাতেও যাতে একটা সরকার নজর দেয়, সে আহ্বান আমরা জানাবো। এবং একই সাথে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। দর্শকদেরকে ধন্যবাদ জানাবো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।